गुड मर्निंग बॉयज। आज के আমরা পরিবেশের সংকট এই অধ্যায়টার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করব এবং তারপরে এই ক্লাস সম্পর্কে যখন আমরা আবার ডিটেলসে একটু একটু করে এগোবো। তো প্রথমত হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাসের ফার্স্ট টাইম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পরিবেশের সংকট বলতে আমরা কি বুঝি। ফার্স্ট অফ দেখো, পরিবেশের সংকট মানে হচ্ছে এটা যে সংকট মানে কি প্রবলেম। তো তার মানে পরিবেশের সংকট মানে কি না, এনভায়রনমেন্টাল প্রবলেম। এনভায়রনমেন্টাল প্রবলেমের অর্থটা হচ্ছে এটা যে আমরা পরিবেশ কাকে বলি, আমাদের চারিপাশে যে পারিপার্শ্বিক অবস্থা বা যে পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আমরা থাকি তাকেই বলা হচ্ছে পরিবেশ। এই ধরো এবার আমরা কি কি নিয়ে থাকি, আমরা বিভিন্ন কিছু সব কিছু নিয়েই আমাদেরকে থাকতে হয়। যেমন ধরো বাতাস ছাড়া আমরা কখনোই থাকতে পারবো না, জল ছাড়া থাকতে পারবো না, হ্যাঁ, মাটি ছাড়া আমরা থাকতে পারবো না। এই যে সামগ্রিক বিষয়সূচি যেগুলোকে নিয়ে আমরা থাকি, এইগুলোকে নিয়ে গঠিত আমাদের চারপাশে যে পারিপার্শ্বিক অবস্থা তাকে আমরা বলি পরিবেশ। এখন এই পরিবেশের মধ্যে সংকট, পরিবেশের সংকট এই ব্যাপারটা কেন, তার কারণ দেখো পরিবেশ পরিবর্তনশীল। এখানে আজকের দিনেতে বিশেষ করে আমরা মানব জাতি বিভিন্নভাবে পরিবেশের কিন্তু ক্ষতি করে আসছে। কীরকম দেখো, আমাদের তৈরি যানবাহন দূষণের একটা অন্যতম কারণ, আমরা জল দূষণের কারণ, আমরা বায়ু দূষণের কারণ। এই যে দূষণ কথাটা এখানে এসে গেল, অটোমেটিক্যালি চলে আসবে পরিবেশের সংকট বলা মানেই হচ্ছে যে দূষণের মধ্যে আমরা চলে আসতে পারি। আমি বলি যে পলিউশন ইজ সাচ এ জায়েন্ট হু ইজ গবলিং আস স্লোলি বাট স্টেডি। মানে আমি বলতে চাইছি এটা যে পরিবেশকে, এই পলিউশনকে আমরা একটা রাক্ষসের সঙ্গে তুলনা করতে পারি, যে রাক্ষসটা আমাদেরকে খাচ্ছে। কিভাবে খাচ্ছে? খুব আস্তে আস্তে, কিন্তু খুব ভালো স্টেডি স্থায়িত্বের সঙ্গে খাচ্ছে। আমরা নিজেরাই কোনো কোনো সময় বুঝতেও পারছি না যে কিভাবে আমরা এই পলিউশনের কারণ হয়ে দাঁড়াচ্ছি। এটা আমাদের মানে অজ্ঞাতসারেও অনেক ক্ষেত্রে হয়ে চলেছে, আমরা ঠিক ধারণার বাইরে চলে গেছি যে কিভাবে আমরা পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি। যাই হোক, এখন দেখো এখানে তোমাদের প্রথমত যেটা বিষয় নিয়ে আলোচনা আছে দ্যাট ইজ হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আলোচনা আছে। আবহাওয়া আমরা কাকে বলছি? আবহাওয়া হচ্ছে আমাদের চারিপাশের যে পারিপার্শ্বিক অবস্থা তাকে বলা হচ্ছে সাময়িক অবস্থা, তাকে বলা হচ্ছে আবহাওয়া। ধরো আবহাওয়াটা এরকম যে আমাদের সর্বপ্রথম আবহাওয়া এবং 2 নম্বর আলোচনা হচ্ছে আমাদের জলবায়ুর প্রশ্ন। আবহাওয়াটা এরকম আমাদের আমি বলতে শুরু করলাম যে আবহাওয়াটা আমাদের চারিপাশের যে অবস্থা এটা কিন্তু সাময়িক অবস্থা। ধরো এখন এই মুহূর্তে আমাদের এখানে একটু গরম, আবার একটু পরেই বৃষ্টি হতে পারে, আবহাওয়া পাল্টে গেল। তো এটা সতত পরিবর্তন। জলবায়ু কিন্তু এরকম আমরা বলতে পারি না যে জলবায়ুটা পরিবর্তন হয়ে গেল। জলবায়ু হচ্ছে একটা দীর্ঘকালীন ব্যবস্থা, আবহাওয়ার গড় অবস্থা। দীর্ঘকালীন মানে কীরকম, 1 বছর 2 বছর এরকমও না, বলছি মিনিমাম 40 ইয়ার্স, 40 বছরে গড় আবহাওয়াকে আমরা বলবো সেই সংশ্লিষ্ট এলাকার জলবায়ু। পরিবেশ যেভাবে আমরা আমাদের চারপাশের অরণ্য, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, এই সব কিছুর
মিলিয়েই কিন্তু আমরা পৃথিবীতে বাস করি। আমরা এদেরকে ছাড়া কিন্তু কেউ পৃথিবীতে থাকতে পারি না, আমাদের পক্ষে সম্ভব নয় এদেরকে ছাড়া থাকা। কী করে থাকবে? আমরা যদি খেতে চাই, পৃথিবীতে এরকম কোনো মেশিন আছে নাকি যে মেশিন আমাকে চাল তৈরি করে দেবে? তাই না? তো এরকম তো কিছু হয় না যে এটিএম কার্ডটা আমি পাঞ্চ করলাম, পাঞ্চ করা অপশান এলো কিছু, সেটা যদি আসেও, যদি এরকম উন্নত কোনো সিস্টেম তৈরি হয়, চালটা আমাকে লোড করতে হবে। আমাকে চাল গম তৈরি করতে গেলে আমাদেরকে কিন্তু গাছের ওপর নির্ভর করতে হবে। কারণ দেখো, এই সংকট বা এই প্রবলেম পলিউশন যদি ক্রমান্বয়ে বাড়তেই থাকে তাহলে কিন্তু আমাদেরই বেঁচে থাকা খুব কষ্টকর। আর পরিবেশ সম্পর্কে ভাবনা চিন্তা আমরা ছাড়া কে করবে বল? কারণ পৃথিবীতে আমরাই তো একমাত্র চিন্তাশীল জাতি। পৃথিবীতে তো অন্য কোনো জাতি, বাঘ তো চিন্তা করতে পারে না, কুকুর, ছাগল, ভেড়া, গরু, মোষ, এদের তো চিন্তাশীলতা নেই। তাহলে আমাদেরকেই ভাবতে হবে যে এই সংকটকে হাউ উই ক্যান ওভারকাম দিস প্রবলেম। তো এই সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে। এখন প্রথমত হচ্ছে যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট অফ অল দ্যাট হোয়াট ইজ দ্য প্রবলেম। আমাকে আগে তো জানতে হবে যে প্রবলেমটা কী, প্রথমত এটা জানতে হবে। নাম্বার টু, আমি যেতে পারবো যে তার সমাধানের উপায়টা। যদি আমি প্রথমেই বলি যে আমি প্রবলেমটা কী সেটা সম্পর্কেই আমার ধারণা না থাকে, তাহলে আমি সমাধান করবো কোত্থেকে? সমাধান তো করা সম্ভব নয়। সেই জন্যে এই সংকট সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে। দ্যাট মিনস দূষণ ওরিয়েন্টেড, মানে এটাই পলিউশন বা এটাকেই আমরা দূষণ বলব। তো এইটা সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে যে দূষণ কিভাবে হচ্ছে। তো প্রথমত তাহলে আবহাওয়া আমি কি বললাম, যে আমাদের চারপাশে যে সাময়িক পরিবেশের অবস্থা আমরা তাকে বলছি আবহাওয়া। আর জলবায়ু আমরা বলছি তাকে না অন্তত মিনিমাম 40 ইয়ার্স, 40 বছরে মিনিমাম, এর থেকেও বেশি হতে পারে। তো গড় যে আবহাওয়া তাকে বলা হচ্ছে জলবায়ু। এরপরে আমরা আসব যে একটা জিনিস দেখো, একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে পরিবেশের কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। কিভাবে বুঝবো যে পরিবেশের পরিবর্তন প্রক্রিয়া হচ্ছে? টু সাম এক্সটেন্ট কোথাও না কোথাও তো হচ্ছে। কীরকম দেখো, উদাহরণগুলো বলি একটু, তাহলে বুঝতে পারবে। অমরনাথে একটা গুহা আছে, সেই গুহাতে অমরনাথ যাত্রা হয়। তোমরা হয়তো শুনেওছো যে হিন্দুদের খুব বড় তীর্থক্ষেত্র হচ্ছে অমরনাথ গুহা। অমরনাথ যাত্রা প্রতি বছর হয়, বহু মানুষ সেখানে তাদের ধর্মীয় কারণে যান। তো সেখানে কি হয়, সেখানে ঘটনাটা ঘটে এটা যে ওখানে একটা গুহা আছে, ওই গুহাটার মধ্যে অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে বরফ জমা হয় হিমালয়ের অভ্যন্তরে, এবং সেখানে সেটা একটা শিবলিঙ্গের মতো আকৃতি ধারণ করে। এটা প্রাগ ঐতিহাসিক কাল থেকে হচ্ছে। সত্যি কথা বলতে এর কোনো রেকর্ড নেই যে এটা কবে থেকে হচ্ছে। হয় প্রতি বছরই হয়, যাওয়া হয়, মানুষ তীর্থক্ষেত্রে যাচ্ছে। এই যেতে যেতে আর এখন দেখা যাচ্ছে বর্তমানে যে 2007 সালের জুন মাসের শেষে এই বরফের উচ্চতা, যার উচ্চতা প্রায় 12 ফুটের কাছাকাছি হয়ে থাকে, সেটা 3 থেকে 5 মিটারে নেমে চলে গেছে। এবার ভূতত্ত্ববিদেরা প্রকৃতিবিদ যারা আছেন, যারা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করলেন যে তাই তো হঠাৎ করে এটা কেন হলো, কেন এত তাড়াতাড়ি এটা গলে গেল, এটা তো গলে যায় না। তখন দেখা যাচ্ছে গবেষণার মাধ্যম দিয়ে যে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পরিবেশের টেম্পারেচার কিন্তু বাড়ছে। The average temperature of the environment is increasing. টেম্পারেচার বাড়ছে, তাহলে পৃথিবীর টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে।
বিভৎস ব্যাপারটা একটুখানি ভালো করে ভেবে দেখো, নিজে নিজে একটু রিয়েলাইজ করো। একটা কথা এখানে আমি প্রসঙ্গত বলি যে এই চ্যাপ্টার শুধুমাত্র তোমরা খুব ছোট আমার ছাত্ররা, তোমরা শুধুমাত্র আমরা পড়া করি কেন বলতো, থ্রু ভিডিও অন ক্যামেরা আমি তোমাদেরকে বলছি, খানিকটা কোথাও না কোথাও একটু নম্বর পাওয়াটা আমাদের উদ্দেশ্য বলে। জ্ঞান বৃদ্ধি তো অবশ্যই, কিন্তু নম্বর পাওয়াটা ছাত্র জীবনে একটা সত্যিই খুব বড় উদ্দেশ্য। শুধু নম্বর পাওয়া না, এই চ্যাপ্টারটা পড়বার সময় একটু নিজে নিজে ভেবো যে আমরা সত্যিই কী করছি। দেখো, উষ্ণায়ন বা টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ইউনিভার্স যদি বাড়তেই থাকে, তাহলে কিন্তু আমরা পৃথিবীর যে দু প্রান্তের মেরু প্রদেশ, সেখানের বরফ কিন্তু গলতে শুরু করবে খুব তাড়াতাড়ি। বলতে শুরু করলে কি হবে, সমুদ্রের জল তল বৃদ্ধি পেতে থাকবে। এই জল যাবে কোথায়? তো হিউজ ওয়াটার ওখানে। তাহলে এই জলতল যদি বৃদ্ধি পেতে থাকে, পৃথিবীতে মহাপ্লাবন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জীবজগতের অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে। তাহলে এই ঘটনা কিন্তু আমরা ঘটাচ্ছি কি করে? দেখো, এই বরফ তো আর আমরা কেউ গিয়ে গলাতে পারবো না। তাহলে এই বরফকে গলাতে এমনিতে সে গলবেও না, এত বছর ধরে তো সে আছে। তাহলে গলে যাবে কেন? রিজন হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন। ইফ the temperature or average temperature of the universe is being increased, then we will be in great danger. এর অনেক উদাহরণ আমরা দিতে পারি, তোমাদের বইয়েতেও আছে অনেকগুলো উদাহরণ। তো এগুলো একটা একটা করে উদাহরণ তোমরা পাবে। যেমন ধরো, আমরা 2001 সালের গোড়াতে জানা গিয়েছিল যে গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। এটা জানা যায় 2001 সাল। 1988 সালের মধ্যে ভারতে 18টা তাপ প্রবাহের ঘটনা ঘটেছে। তাহলে এগুলো টেম্পারেচার বাড়ার একটা এক্সাম্পল। তারপর ধরো 2005 সালে রাজস্থানে বন্যা হয় এবং উত্তর পূর্ব ভারতে খরা হয়। রাজস্থানে বন্যা, যেটা কিনা মরুভূমি প্রবণ এলাকা, সেখানে হলো বন্যা। আর যেটা শস্য শ্যামলা, যেখানে তোমার বন্যা হবার খরা হবার কথাই নয়, সেই জায়গায় হলো খরা। এরকম প্রায় প্রতিনিয়ত এটা পরিবর্তন, মানে আমরা লক্ষ্য করছি, প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি যে এই ঘটনাটা কিন্তু ঘটে চলেছে পরিবেশের মধ্যে। তারপর ধরো 2007 সালে 4 বার তোমার মরশুমি নিম্নচাপ হয়েছিল, যা স্বাভাবিকের থেকে কিন্তু দ্বিগুণ। এগুলো কি? ফ্রম দিস এক্সাম্পল আমরা বুঝতে পারি, খুব সহজেই বোঝা যায় যে তোমরাও বুঝতে পারবে, তোমরা যতই ছোট হও, এই এক্সাম্পলগুলোকে নিয়ে যদি তুমি একটু বিশ্লেষণ করতে থাকো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে না স্যার, সত্যি কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে, পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তন কিন্তু ধ্বংসাত্মক হতে পারে। সুতরাং তাতে করে কি হতে পারে না, আওয়ার হিউম্যান সিভিলাইজেশন অর দিস সিভিলাইজেশন, এই সভ্যতা কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে চলে যেতে পারে। এরপরে আমরা একটু, তাহলে এগুলো হচ্ছে কি না বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে, মানে পরিবেশের সংকটের ওরিয়েন্টেড কিছু এক্সাম্পল। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন কাকে বলছি? গ্লোবাল ওয়ার্মিং। আজকে তো এই কথাটা বোধহয় তোমরা অলরেডি শুনেছো যে গ্লোবাল ওয়ার্মিং শুনেছো। তো দেখো, একটা কথা বলি, গ্লোবাল ওয়ার্মিংটা কি? হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? মানে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি, গ্লোবালি সমগ্র পৃথিবীর টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর ঘোমটা বলে তোমাদের বইতে দেখবে একটা ছোট্ট হেডিং করা আছে, দিয়ে দেখবে ওখানে পৃথিবীর ঘোমটা। লিখি, ঘোমটা কি বলতো? ঘোমটা হচ্ছে যে মূলত দেখবে আমাদের মায়েরা, কাকিমারা বাড়িতে মাথায় কাপড় চাপা দেয়, তাকে বলে ঘোমটা। পৃথিবীর ঘোমটা কি?
বায়ুমণ্ডল পৃথিবীকে যে চাপা দিয়ে রেখেছে। ধরো আমরা পৃথিবীর আঁকবার সময় কি করি, এরকম তো গোল করি, কিন্তু বেসিক জিনিসটা তো এরকম, মানে পৃথিবীর আকৃতিটা এরকম। আমরা তো আছি এইগুলোতে না, এই পার্টি পৃথিবীর অভ্যন্তরে যখন যাচ্ছি তার মানে মাটি খুঁড়ে ঢুকছি। তো এই যে এখানে আছি এর উপরে কিন্তু বায়ুমণ্ডলের একটা আস্তরণ আছে। তো এই যে আস্তরণটা আছে, এই যে কভারটা আছে, এই কভারটাকে বলছে পৃথিবীর ঘুমটা। তো এই পৃথিবীর ঘুমটা মানে কি, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল এইটা পৃথিবীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এখন এটা মূলত বাতাসের মধ্যে কি আছে, বাতাসের মধ্যে অক্সিজেন, সব থেকে বেশি বাতাসের ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নাইট্রোজেন, যার পরিমাণ প্রায় নিয়ার অ্যাবাউট 77%, 77.27, আমি 70 লিখি। নেক্সট হচ্ছে অক্সিজেন, এর পরিমাণ প্রায় 22%। এরপরে এর পরবর্তী ধাপে CO2, জলীয় বাষ্প, তারপর ধরো এইভাবে তোমার ধূলিকণা, এরকমভাবে এগুলো আস্তে 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 করে ভাগে। তো এই যে বাতাসের উপাদান মেনলি নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই বায়ুমণ্ডলের বেশিরভাগ জায়গা ধরে রেখে দিয়েছে। তো এর মধ্যে এই দূষণকারী পদার্থ, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, কার্বন মনোক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, দেন টেম্পারেচার উইল রাইজ। বায়ুমণ্ডলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং তা অবশ্যই পৃথিবীর সংকটের কারণ হয়ে দাঁড়াবে। এর ফলে কি হচ্ছে জানো, আজকের দিনেতে আমরা দেখতেও পাচ্ছি আমরা সেই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে আছি। মহাভারতের অন্ধ ধৃতরাষ্ট্রের তোমরা গল্প শুনেছ হয়তো, বা তিনি সব কিছু বুঝেও চুপ করে বসতে, সে আমরাও তাই, সব বুঝেও যেন চুপ করে বসে আছে। সমুদ্রের প্রাণীরা মারা যাচ্ছে টেম্পারেচার রাইজ করবার জন্যে। এক্সাম্পলে এক্ষুনি তোমাদেরকে বললাম যে বরফ গলছে, সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে, আর আমরা কি ভাবছি জানো, যে কোনো ক্ষতিই বোধহয় হবে, চলছে চলছে, বেশ আছি, দিব্যি আছি। দিব্যি থাকতে কিন্তু পারবো না, আমাদের সভ্যতা অচিরেই হয়তো বা ধ্বংস হয়ে যেতে পারে। যারা এনভায়রনমেন্টাল এক্সপার্ট, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকের দল, তারা কিন্তু বারবার সতর্ক করছেন আমাদেরকে যে এইভাবে আমাদের চলাটা উচিত। উই হ্যাভ টু টেক কেয়ার। কীভাবে আমাদেরকে আমাদের পরিবেশ সম্পর্কে অবশ্যই যত্নবান হতে হবে। এই কমিটমেন্ট আজকের ক্লাসে শুধু নম্বর পাওয়া নয় বাবা, দিস ইজ মাই অ্যাপিল টু অল মাই বিলাভেড স্টুডেন্ট, যে এই ক্লাসটাকে, এই অধ্যায়টাকে পড়বার সময় একটুখানি নিজের কাছে কমিটমেন্টটা রাখি যে অন্তত আমি পরিবেশের ধ্বংসের কারণ হব, অন্তত আমি পরিবেশ সচেতন হই। তাহলে এই চ্যাপ্টারটা ইন্ট্রোডিউস করাটা হয়তো বা সফল হবে। নম্বর তো আছেই, নম্বর তো পাওয়া যাবেই। খুব ভালো চ্যাপ্টার, খুব সুন্দর চ্যাপ্টার। আজকে এই পর্যন্তই আলোচনাটা রাখলাম। আস্তে আস্তে করে পড়ি, হ্যাঁ, সামনে ঈদ আসছে, সবাই আনন্দ করবে, কিন্তু একটুখানি ভাবতে হবে যে আমরা পরিবেশ সম্পর্কে ভাবছি তো। এভরি থাক, দ্যাটস অল ফর টুডে। ভালো থেকো, সুস্থ থেকো।